বেলি ঢাকায় এসে ওর এক সিনিয়র কলিগের বাসায় উঠেছিল। উনার স্বামী বিদেশে থাকেন। ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে তার আব্বার দেওয়া। বেলিকে ভদ্রমহিলা খুব স্নেহ করেন। নিজের বড় বোনের মতোই ওর খেয়াল রাখেন। সকালে ঘুম থেকে উঠতেই বেলি দেখল উনি গরম গরম সবজি খিচুড়ি আর ডিম ভাজি করেছেন। মুখে একদম রুচি না থাকায় বেলি নামে মাত্র খাবার খেল। তাও সেটা বেশিক্ষণ পেটে রাখতে পারল না। কিছুক্ষণ পরে যে ওয়াশরুমে বমি করে দিল। অনেকক্ষণ ধরে বমি করায় বেলির কেমন মাথা ঘুরাচ্ছিল। ও কোনোমতে চোখে মুখে পানি দিয়ে বের হয়েই দেখল মাহাদ এসেছে। আসলে বেলি নিজেই ওকে আসতে বলেছিল। ভাইকে নিয়ে একটু শপিংয়ে যাবে। এবারের ঈদ বেলির জন্য বিশেষ কিছু। ও সবার জন্য কিছু না কিছু কিনতে চায়। ফুরিয়ে যাওয়ার আগে সবাইকে নিজের শেষ উপহার দেওয়ার সুযোগটা বেলি হাতছাড়া করতে চায় না একদম। আপু, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ তোর? বেলি মুচকি হেসে বলল, রাতে ভালো ঘুম হয়নি। এখানে অপরিচিত বাসায় ঘুম আসে না। তাই মনে হয় এমন দেখাচ্ছে। রাতেই তো তোর বাস। এর আগে একবার বড় মায়ের সাথে দেখা করবি না? কি দরকার বল? আমাকে দেখে অহেতুক তাদের কষ্ট বাড়বে। কিন্তু তুই ঢাকায় এসে দেখা না করেই চলে যাবি। এটা জানতে পারলে বড়মা যদি রাগ করেন। আমিও চাই রাগ করুন। আমাকে যেন বকা দেন। কিন্তু বড়মা কিছুই বলবেন না। জানিস মাহাদ, রাগ ক্ষোভ থাকলেও বোঝা যায় ভালোবাসা আছে। কিন্তু মানুষ যখন একদম অনুভূতিশূন্য হয়ে যায় তখন বুঝবি ভালোবাসা মরে গেছে। তুই অনেক বড় হয়ে গেছিস আপু। একদম বড় বড় কথা বলিস। কিন্তু আমি আগের তোকে মিস করি খুব। বেলি হেসে মাহাদের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আর কয়েকদিন সবুর কর। তারপর তোর আপুকে মিস করার জন্য সারা জীবন পাবি। মাহাদ বোনের চোখে পানি দেখে আর কিছু বলল না। দুই ভাই বোন একসাথে বের হয়ে গেল শপিং করতে। সারাটা দিন ওরা মার্কেট ঘুরে ঘুরে কত কিছু কিনল। বেলির জমানো যা টাকা ছিল সেগুলো খরচ করে সবার জন্য গিফট কিনল। বড়মা আর হাসনার জন্য একই রকম শাড়ি, মোহনা আর শিউলির জন্য সালোয়ার কামিজ কিনল। দাদাজান আর তার তিন ছেলের জন্য সাদা পাঞ্জাবি কিনল। মাহাদ আর শিশির ভাইয়ের জন্য কিনল হালকা নীল কালারের পাঞ্জাবি। মতি চাচার জন্য কাপড় কিনতে ভুলল না। বেলিকে একসাথে এত কিছু কিনতে দেখে মাহাদ অবাক হয়ে গেল। আপা, তুই এত টাকা খরচ করছিস কেন? তোর তো ব্যাগ খালি হয়ে গেছে। ভাইয়ের কথা শুনে বেলি হেসে বলল, 2 দিনের জীবনে এত টাকা দিয়ে কি হবে রে বোকা? আর ঈদের জন্য আমি অনেক আগে থেকে জমা করেছি। তুই টেনশন করিস না, সমস্যা হবে না। কিন্তু বড় মায়ের সাথে দেখা করলি না। সে কি নেবে তোর গিফট? বেলির মুখটা কেমন করুণ হয়ে যায় মাহাদের কথা শুনে। আসলেই তো বড় মা, বড় আব্বু কি ওর দেওয়া জামা পরবেন? কিন্তু মন খারাপের কথা দীর্ঘশ্বাসের সাথে বুকে চেপে বেলি বলল, দেখা যাক। বাসায় যে ফোন করে রিকোয়েস্ট করব। যদি না নেয় তাও জোর করে দেব। এবার আর কারো কথা শুনবো না। কি ভালো হবে না বল? তুই জেদ করবি আর কিছু হবে না এটা হতেই পারে না। দুই ভাইবোনের মুখে ফুটে ওঠে নির্মল হাসি। বিকেলে বেলা মাহাদকে নিয়ে বেলি ওর পছন্দের চাইনিজ খাওয়ালো। ছোট ভাইটা কত আয়েশ করে খাচ্ছে। এটা দেখেই বেলির চোখ জুড়িয়ে যায়। আপা, তুই তো কিছুই খেলি না। সব প্লেটে রয়ে গেছে। আমার খিদে নেই। তুই খা। আমি মন ভরে দেখি। যাহ, তাই হয় নাকি? তুইও খা। না খেয়ে তাকিয়ে থাকলে আমার পেট খারাপ হবে। মাহাত জোর করে বোনকে খাইয়ে দেয় নিজের হাতে। বেলির চোখে বারবার পানি জমা হয়। হতচ্ছাড়া চোখ দুটো জানে না আজকে থেকে বেলির সব কষ্টের অবসান হতে যাচ্ছে। ফুরিয়ে যাচ্ছে ভালোবাসা না পাওয়ার সব আক্ষেপ। মাহাত বেলিকে 2টা হিজাব কিনে দিল ওর টিউশনির টাকা দিয়ে। আদরের ভাইটার দেওয়া এই ছোট গিফট পেয়ে বেলি বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। অনেকদিন পরে মনে হলো ওকে ভালোবাসার কেউ এখনো আছে যে ঠিক ভুলের হিসেব না করেই ওর জন্য ভালোবাসা প্রকাশ করতে পারে। এদিকে আয়শা বেগম আর মোহনাও আজকে কেনাকাটা করার জন্য বের হয়েছেন। রোজা রেখে গরমে বাইরে বের হওয়া, ভিড় ঠেলে কেনাকাটা করা অনেক কষ্টের। তাই আজকে দুজন সময় নিয়ে বের হয়েছেন। বাচ্চাদের জামাকাপড় কিনে তারা অন্য মার্কেট যাচ্ছিলেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। গাড়ি সিগন্যাল দাঁড়িয়েছিল। হঠাৎ মোহনা বলে ওঠে, মা, ওইটা বেলি না। আয়শা বেগম চমকে তাকান জানালা দিয়ে। বেলি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। হাতে অনেকগুলো ব্যাগ। কেমন অসুস্থ দেখাচ্ছে ওকে। আয়শা বেগম বিশ্বাস করতে পারছিলেন না যে বেলি ঢাকায় এসেছে অথচ উনি জানেন না। একদিকে তাদের গাড়ির সিগন্যাল আটকে আছে আর ওইদিকে বেলি রাস্তার ওই পাশে থাকায় ওকে ডাকাও যাচ্ছে না।
মোহনা জলদি করে কল দিল, কিন্তু বেলি রিসিভ করছে না। কয়েকবার ফোন করার পরেও বেলি রিসিভ করল না। এবার আয়েশা বেগম নিজের ফোন থেকে বেলিকে কল দিলেন। বেলি ব্যাগ থেকে মোবাইল বের করে দেখেও রিসিভ করল না। একটা সিএনজি এসে ওর সামনে থামে। মাহাদ এসে বেলির ব্যাগগুলো নিয়ে সিএনজিতে উঠে বসে। বেলিও ওর পেছনে চলে যায়। মাহাদের ফোনে কয়েকবার কল করার চেষ্টা করেও লাভ হয় না। ওর ফোন বন্ধ। মোহনা আর আয়েশা বেগমের চোখের সামনেই বেলি চলে গেল। তারা দুজন গাড়িতে বসেও কিছু করতে পারলেন না। আয়েশা বেগম ড্রাইভারকে বললেন বাসায় যেতে। কষ্টে, ক্ষোভে তার পুরো শরীর কাঁপছে। বেলি এত পর ভাবে তাদেরকে। কই হাসনা আর আসিফও তো কিছু জানালো না। তাইলে কি এত যত্ন দিয়ে গড়া সম্পর্কের পরিভাষা আসলেই বদলে গেছে? হৃদয়ের আবেগ কি দূরত্বের কাছে হেরে গেছে, হারিয়ে ফেলেছে তার আবেদন? বাসায় এসে আয়েশা বেগম প্রথমে হাসনাকে ফোন দিলেন। আসসালামু আলাইকুম, বুবু। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হাসনা, বেলি কোথায়? হঠাৎ আয়েশা বেগমের গম্ভীর কণ্ঠে বেলির নাম শুনে হাসনা থমকে যান। বেলির বড়মা তো অনেকদিন হয়েছে ওর নামটা পর্যন্ত মুখে আনে না। তাহলে আজ কি হলো? কেন বুবু, কিছু হয়েছে? হাসনা অনেক জড়তা নিয়ে প্রশ্নটা করলেন। বেলি কি ঢাকায় এসেছে? আমার কাছে খবরদার কথা লুকাবি না। বেলির স্কুল থেকে ওদের কয়েকজনকে ট্রেনিংয়ের জন্য ঢাকায় পাঠিয়েছে। 7 দিনের ট্রেনিং করতে ও গত সপ্তাহে ঢাকা গেছে। খুব ধীর কণ্ঠে হাসনা জবাব দেন। অন্যদিকে আয়েশা বেগমের কাছে মনে হচ্ছে চোখের সামনে তার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। বেলি 1 সপ্তাহ ধরে ঢাকায় আছে অথচ তারা কেউ জানেন না। বাসা থেকে কেউ তাদের কিছু জানায়নি। বেলি এতদিন ধরে ঢাকায় আছে আর তুই সেটা আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি, হাসনা? এই কোথাও কি আমাকে মেনে নিতে হবে? হাসনা তাড়াতাড়ি করে বলল, তুমি যেমনটা ভাবছো সেটা নয় বুবু। ওর সারাদিন ট্রেনিংয়ের জন্য বাইরে থাকতে হয়। তেমন একটা সময় পায় না। সেই জন্য তোমাকে কিছু বলেনি। আয়েশা বেগম বরফ শীতল কণ্ঠে বললেন। ঢাকায় কোথায় উঠেছে ও? কার কাছে আছে? ওর এক কলিগের বাসায় উঠেছে। উই ম্যাডাম নাকি ওকে অনেক স্নেহ করেন। বেলি ওর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে গেছে, বুবু। একের পর এক ধাক্কায় আয়েশা বেগমের মনের সব জোর যেন চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। আসিফ বেলিকে অন্য মানুষের বাসায় থাকার পারমিশন দিয়েছে অথচ ঢাকায় ওর বড় আব্বু, বড়মাকে একবার ফোন করে জানানোর দরকার মনে করেনি। এভাবেই কি তাহলে সম্পর্কের সব পাঠ চুকে গেল? তোরা আমাদের এত পর করে দিলি কবে থেকে বল তো হাসনা? ওই মেয়ের সাথে আমার একটা সম্পর্কের মানও তোরা রাখলি না। বড় মা হিসেবে না হোক আমার ছেলের বউ কোথায় যাবে, কার কাছে যাবে এটা জানানোর প্রয়োজনও বোধ করলি না। এভাবে সব সম্পর্ক কিভাবে অস্বীকার করে ফেললি, হাসনা? তুমি ভুল বুঝছো, বুবু। এমন কিছু না। তাহলে সঠিকটা কি সেটা একটু বুঝিয়ে বল আমাকে। আয়েশা বেগমের গলা কাঁপছে। সম্পর্কের এই চূড়ান্ত অবনতি উনি কিছুতেই মানতে পারছেন না। হাসনা কিছু সময় চুপ থেকে যেন নিজেকে গুছিয়ে নিল। তারপর হতাশার সুরে বলল, বেলির সম্পর্কে তোমাদের কিছু জানানোর প্রয়োজন আছে কি নেই তার চাইতেও বড় ব্যাপার হলো বেলি কি তোমাদের জীবনের অংশ আর আছে, বুবু? তোমাদের সাজানো গোছানো জীবনে মেয়ের জায়গা তো আস্তাকুরের চাইতেও নগণ্য। এটা অস্বীকার করবার তো কোনো সুযোগ নেই। আয়েশা বেগমের কলিজা কেঁপে উঠল হাসনার কথা শুনে। ও এসব কি বলছে? কিভাবে বলতে পারছে? বেলি শুধু তাদের মেয়েই না বরং পুত্রবধূ। এটা কি হাসনা ভুলে গেল? হাসনা, তুই জানিস তুই কি বলছিস? আমি জেনে বুঝেই বলছি, বুবু। বেলির অপরাধ ওর সব গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দিয়েছে তোমাদের কাছে। আসিফ, আমি চাইলেও তো ওকে ফেলতে পারবো না। জন্ম দিয়েছি ওই মেয়েকে। তোমার দেবর এখনো মেয়ে ঘরে না আসলে দুপুরের খাবার খায় না। ওর শরীর খারাপ হলে এক ফোঁটা ঘুমায় না। মেয়ের সাথে যতই মুখ ভার করে কথা বলুক না কেন আড়ালে আমাকে ঠিকই প্রশ্ন করে, হাসনা, বেলির মুখটা শুকনো কেন? ও কি কিছু খায়নি? ওর মুখ ভার হয়ে আছে কেন? এই যে মনের আহাজারি এটা তো আমরা চাইলেও দূর করতে পারবো না, বুবু। কিন্তু তোমরা পেরেছ। বেলির জন্য তোমাদের অভিমান কখন নিরেট অভিযোগ আর তারপরে অবহেলার রূপ নিয়েছে সেটা তোমরা নিজেরাও জানো না। তা না হলে সব ফেলে এভাবে দূরে যেয়ে থাকতে পারতে না। শুধু তোমাদের কথাই বলছি কেন। অর্ক, ও তো বেলির স্বামী। যে স্ত্রীকে 4টা বছরে একবার ফোন দেয়নি, একটাবার ওর চেহারা দেখেনি, শুধু মাসে মাসে ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে তার কাছেও কোন মুখে বলতাম যে বেলির টাকা না বরং মাথার ওপর ওর স্বামীর ছায়া দরকার?
আমি কিভাবে বেলিকে তোমার কাছে যেতে জোর করতাম বুবু, যেখানে তুমি ওর চেহারা যাতে দেখতে না হয় সেজন্য সবকিছু ফেলে এত দূরে চলে গেছো। বেলির বাবা মা হিসেবে আসিফ আর আমার ওই অধিকারের জায়গা কি আছে? সত্যি করে বলো তো, আজ যদি বেলির জায়গায় সামারা থাকতো তাহলেও কি তুমি এভাবে মুখ ফিরিয়ে রাখতে পারতে? আয়শা বেগম হাসনার কথার বিপরীতে একটা শব্দ উচ্চারণ করতে পারেন না। এতদিন ধরে উনি শুধু নিজের জায়গা থেকেই সবটা ভেবেছেন। অর্কের মা হিসেবে বেলির দোষ, ওর ভুলকে দেখেছেন। কিন্তু হাসনা আর আসিফের তরফ থেকেও যে অভিমানের নীরব পাহাড় জমছে সেটা বুঝতে পারেননি। আর আজ যখন সত্যটা সামনে আসলো, বলার জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না আয়শা বেগম। এমন লাগছে যেন 4 বছর আগে যা হারিয়েছেন তা আজকের এই হারের উপলব্ধির সামনে কিছু না। সেদিন ছেলের না পাওয়ার কষ্ট এক মাকে ব্যথিত করেছিল, আর আজকে আয়শা বেগমের গোটা সত্তায় যেন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আসলেই কি অর্কের মায়ের কাছে বেলির বড় মা হেরে গেল? উনি কি নিজ সন্তানের সুখের জন্য রহমান মঞ্জিলের সব সম্পর্কের সাথে অন্যায় করে ফেললেন? বুবু, তুমি মন খারাপ করো না। কথাগুলো আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু আজকে সত্যি বলছি, বেলিকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া তোমাদের পক্ষে আর সম্ভব না। ওর করা ভুলগুলোর সম্পর্কের শেকড়কে ঘুণের মতো নষ্ট করে দিয়েছে। তাই ওকে নিয়ে তোমরা আর ভেবো না। বেলিকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি আমরা। তোমরাও সেটা মেনে নাও। আয়শা বেগম ফোন রেখে চুপ করে বসে রইলেন। তার নিজের বোনেরাও তাকে এতটা ভালোবাসেনি, এতটা সম্মান করেনি যতটা হাসনা করেছে। বড় ভাবিকে সারা জীবন মায়ের জায়গায় রেখেছে। বছরের পর বছর ধরে তাদের সম্পর্কের শুদ্ধতা যেন কস্তুরীর মতো সুবাস ছড়িয়েছে রহমান মঞ্জিলে। কিন্তু আজ প্রথমবার এমন মনে হলো যে আয়শা বেগম যার সাথে কথা বললেন সে শুধু বেলির মা। ওই মায়ের কণ্ঠে, তার উচ্চারিত প্রতিটা শব্দে যেন কত শত আক্ষেপ ছিল বড় ভাই আর ভাবির বিপক্ষে, বেলির স্বামীর বিপক্ষে। না, হাসনা কোনো অভিযোগ করেননি, কিন্তু চুপ থেকে সম্পর্কের পাত চুকিয়ে দিয়েছেন। এই যে বেলির ব্যাপারে কিছু জানানোর দরকার মনে করেননি, এটাই কি প্রমাণ না যে তাদের মাঝে অভিমানের জায়গায় এখন অধিকারহীনতার জায়গা করে নিয়েছে? রাতে মোহাইমেন সাহেব আর শিশির বাসায় এসে সব শুনে চূড়ান্ত অবাক হয়ে যায়। শিশির তো রেগে মাহাদকে ফোন দিয়ে বকাঝকা করে। এমনিতেই মাহাদের হোস্টেলে থাকা ওর একদম পছন্দ ছিল না। একই শহরে তারা থাকতে কেন মাহাদ হোস্টেলে থাকবে? কিন্তু আজকের ঘটনা যেন সব অসমাপ্ত প্রশ্নের নিষ্ঠুর জবাব দিয়ে গেছে। মোহাইমেন সাহেব ঘরে এসে দেখেন আয়শা বেগম চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছেন। উনি স্ত্রীর পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন। কোমল স্বরে বললেন, আমি জানি তুমি জেগে আছো আয়শা, তাহলে কেন মুখ লুকাচ্ছ? যা হয়েছে সেটার ওপর কারো নিয়ন্ত্রণ ছিল না। তুমি কেন নিজেকে দোষী ভাবছ? স্বামীর কথা শুনে আয়শা নিজেকে সামলে রাখতে পারলেন না। কান্না করতে করতেই উঠে বসলেন। তুমি কেন আমাকে বাধা দাওনি? কেন আমাকে বলনি যে এমনটা করা যাবে না? কেন সব ছেড়ে ঢাকায় এসে থাকার আমার সিদ্ধান্তকে সাইড দিয়েছ? কেন মানা করনি আমাকে? কিভাবে না করতাম? আয়শা, সারজীবন তুমি নিঃস্বার্থভাবে আমার পরিবারকে ভালোবাসা দিয়েছ। কখনো নিজের স্বপ্ন, স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দাওনি। আমার সহধর্মিণী হিসেবে তুমি রহমান মঞ্জিলের মান, মর্যাদা নিজের সুখের আগে জায়গা দিয়েছ। সেই তুমি যখন প্রথমবার নিজের জন্য আমার কাছে কিছু চেয়েছ, আমি কিভাবে তোমাকে ফিরিয়ে দিতাম? আয়শা, তার মানে আমার ওই সিদ্ধান্তে তোমারও মত ছিল না। তুমি শুধু আমার কথা ভেবে হ্যাঁ করেছ। মোহাইমেন স্ত্রীর হাত ধরে বললেন, স্বামী স্ত্রীর মাঝে আমার তোমার বলে কিছু নেই। যা থাকবে সেটা আমাদের। ভুলগুলো আমাদের ছিল। ভুলের প্রায়শ্চিত্তও আমরা করব। আমি তোমার পাশে আছি। স্বামীর আশ্বাসবাণী শুনে আয়শার মন স্বস্তিবোধ করলেও অর্কের কথা ভেবে শঙ্কা যেন কমতে চায় না। এসব কিছু জানার পরে অর্ক কি বলবে? আয়শা বেগম ছেলেকে কি জবাব দেবেন? হঠাৎ ফোন বেজে ওঠে। আয়শা বেগম মোবাইল হাতে নিয়ে দেখেন বেলি কল করেছে। মোহাইমেন মাথা নেড়ে স্ত্রীকে ইশারা করেন স্পিকারে দিয়ে ফোন রিসিভ করতে। আসসালামু আলাইকুম, বড়মা। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তখন ফোন করেছিলাম, ধরলে না কেন? আয়শা বেগম কোনোমতে বললেন, আমি একটু বাইরে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। সরি। উদ্ধৃতি চিহ্ন। সন্ধ্যার সময় বাইরে কি করছিলে? ওই যে আসলে একটু কাজ ছিল, সেটা শেষ করতে দেরি হয়েছিল। বেলি আমতা আমতা করে বলল, তুমি ঢাকায় এসেছিলে একথা জানাবার প্রয়োজন মনে করনি, তাই না? বেলি, আমরা এত পর হয়ে গেছি।
বড় মায়ের কথা শুনে বেলি চমকে গেলেও স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, যদি আমি তোমার সামনে আসতাম আর তুমি আমাকে ফিরিয়ে দিতে এই ভয় কিছু বলিনি। তোমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সাধ্য তো আমার নেই। তুই আমাদের সম্পর্কে এমন ভাবিস, বেলি? এতটা খারাপ ধারণা তোর আমার সম্পর্কে? ঠিক 4 বছর 1 মাস 17 দিন পরে তুমি আমাকে তুই বলে কথা বললে। জানো আমার পালস রেট বেড়ে গেছে এটা শুনে। আয়শা বেগম নীরবে কান্না করেন। এতগুলো বছর ধরে লুকিয়ে রাখা মমতা যেন আজ দুনিবার ঝড় তুলছে বুকের ভেতর। বড় মা, একটা অনুরোধ করি, প্লিজ মানা করো না। এবারের রোজা আর ঈদ আমাদের সাথে করো। তোমার কাছে এটাই আমার শেষ চাওয়া। বিশ্বাস করো এরপরে আর কোনোদিন কিছু চাইব না। নিজের কান্না সামলাতে আয়শা বেগম ফোন রেখে দেন। মোহাইমেন সাহেবও চোখ মুছতে থাকেন। তাদের দূরে থাকা যে বেলি, হাসনা আর আসিফকে কতটা কষ্ট দিয়েছে এটার উপলব্ধি আজ শুধুই আক্ষেপের জন্ম দিচ্ছে। সামারার কাছ থেকে সব শুনে অর্ক বাবা মাকে কিছুই বলল না। শুধু আয়শা বেগমকে একটা মেসেজ দিল হোয়াটসঅ্যাপে, আমি চলে আসছি মা। কিন্তু দেশে ফিরে আমি অন্য কোথাও না বরং রহমান মঞ্জিলে যাব। তুমি যদি তোমার ছেলেকে দেখতে চাও তাহলে তোমাকেও এখানেই আসতে হবে। বাকিটা তোমার বিবেচনা। তুমি ভেবে দেখো তোমার কি করা উচিত। শুধু একটা কথা মনে রেখো, বেলির সম্মান আর স্থান আজও অর্কের নামের সাথে জড়িয়ে আছে। উদ্ধৃতি চিহ্ন। ছেলের মেসেজ পড়ে আয়শা বেগম বুঝলেন এখন তার সামনে সবকিছু স্বাভাবিক করার শুধু একটাই উপায় আছে। রমজানের প্রথম জুম্মা আজকে। রহমান মঞ্জিলে বেশ বড় করে ইফতারের আয়োজন চলছে। এতিমখানার বাচ্চাদের জন্য ইফতার আর রাতের খাবার পাঠানো হবে। হাসনা একা হাতে সব গলিয়ে উঠতে পারছিলেন না। বেলি নিজে থেকেই এগিয়ে এসে মাকে সাহায্য করেছে। ইফতারের জন্য বেগুনি, আলু চপ, সবজি বড়া একা একাই বানিয়েছে। হাসনা ওকে কয়েকবার বলেছেন যে বিশ্রাম নিতে, কিন্তু বেলি শোনেনি, বরং জোর করে একের পর এক কাজ করেছে। হাসনা মেয়ের দিকে তাকিয়ে আজকে গর্ববোধ করলেন, সেই ছেলেমানুষি করা ছটপটে মেয়েটা এখন কত ধীরস্থির হয়ে গেছে। যেই বেলি নষ্ট না করে কোনো কাজ করতে পারত না সে আজ কি দক্ষতার সাথে সব সামলাচ্ছে। এই লক্ষ্মী সমজদার বেলিকে দেখে কেউ ভাবতেই পারবে না একসময় ও কত বড় বড় ভুলের জন্ম দিয়েছে। তবুও যেন মায়ের মনে কোথাও কিন্তু থেকে যায়। বদলে যাওয়া এই বেলির মাঝে অবচেতনভাবেই হাসনা তার ডানপিটের স্বভাবের সদা অস্থির মেয়েটাকে খুঁজেন, যে কারণে অকারণে এসে মায়ের আঁচল ধরে টানাটানি করত, অহেতুক বায়না করত, জেদ পূরণ না হলে গাল ফুলিয়ে সবাইকে বিরক্ত করত। বেলি সবাইকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু তখন ওর ভালোবাসা, রাগ, ক্রোধ সবকিছুকে খোলা পাতার মতো পড়া যেত। কিন্তু আজকের বেলি যেন বন্ধ দরজার আড়ালে থাকা এক অজানা গল্পের উপাখ্যান। মা হয়েও হাসনা এই উপাখ্যানের কুল কিনার করতে পারেন না। আসর নামাজ পড়ে বেলি সব ইফতার প্যাকেট করে মতি চাচাকে দিয়ে এতিমখানায় পাঠিয়ে দিল। হামির আর রহমান সাহেব আগেই চলে গেছেন সেখানে। আজকে হামির আসিফকেও সাথে নিয়ে গেছেন। বাসায় এখন শুধু হাসনা আর বেলি আছে। হাসনা কুরআন শরীফ পাঠ করছিলেন নামাজ শেষে। এমন সময় মূল দরজায় কড়া নাড়ার শব্দ আসে। এই সময় আবার কে এসেছে এই ভাবতে ভাবতে বেলি মাথায় ওড়না ভালো করে পেঁচিয়ে দরজা খুলল। কপাট খুললে চোখের সামনে খুব কাছের মানুষগুলোর মুখচ্ছবি দেখে বেলি থমকে দাঁড়ায়। আয়েশা বেগম, মোহনা আর সামারা বেলির সামনে দাঁড়িয়ে আছে। বেলি যেন বিশ্বাস করতে পারছিল না যে বড়মা ওর কথা শুনে আসলেই এসেছে রহমান মঞ্জিলে। মোহনা আর সামারা এসে বেলিকে জড়িয়ে ধরল। ভাবি, সারপ্রাইজ! কেমন চমকে দিলাম বলো তো। বেলি, কে এসেছে এই সময়? হাসনা সরবদের জব নিয়ে এসে দরজায় এসে দেখেন আয়েশা বেগমকে। বিস্ময়ের আনন্দ যেন বিচ্ছেদের বিষাদকে মুহূর্তেই দূর করে দিল। হাসনা হাত থেকে জব রেখে আয়েশা বেগমকে জড়িয়ে ধরেন। কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, বুবু, তুমি আসলেই এসেছো। আমি বিশ্বাস করতে পারছি না। তুমি জানো না আমি কত খুশি হয়েছি তোমাকে দেখে। আয়েশা বেগম সস্নেহে হাসনার চোখের পানি মুছিয়ে হাসিমুখে বলেন, তোর কান্না করার দিন শেষ হয়েছে হাসনা। আজকের পরে তুই আর কান্না করবি না। তোর বুবু তোর কাছে ফিরে এসেছে। এবার তোর চোখের পানি মুছে একটু হাসি দে। হাসনা একে একে মোহনা আর সামারাকেও জড়িয়ে ধরে। আজকে মনে হচ্ছে ঈদের খুশি লাগছে তার মনে। বুবু, বাচ্চারা কোথায়? ভাইজান, শিশির আসেনি তোমাদের সাথে? মোহনা হাসনার হাত ধরে বলল, সবাই এসেছে ছোট মা। ওরা সবাই এতিমখানায় গেছে। আমরা আগে ভেতরে যাই। ইফতারের তো বেশি সময় বাকি নেই। ওহ, তাই তো।
তাড়াতাড়ি এসে হাত মুখ ধুয়ে নাও। বেলি, তুমি ইফতারির প্লেট গ্লাস সাজাও। হাসনা জলদি করে সামারা আর মোহনাকে ভেতরে নিয়ে যান। এতটা সময় বেলি চুপ করে এক কোণায় দাঁড়িয়েছিল। খুব করে ইচ্ছে করছে বড়মাকে জড়িয়ে ধরতে, কিন্তু বেলি বহু কষ্টে নিজেকে আটকে রেখেছে। সম্পর্কের মাঝে অধিকারহীনতার মতো বড় শাস্তি আর কিছু হতে পারে না, এটা বেলি আজ নতুন করে আবার অনুভব করল। অন্যদিকে আয়েশা বেগম অপলক নয়নে বেলির দিকে তাকিয়ে আছেন। আল্লাহ সাক্ষী, তার মমতার আঁচল বেলিকে বুকে আগলে নিতে কতটা ব্যাকুল হয়ে আছে। অথচ এক অদৃশ্য বাধার দেয়াল যেন সামনে মূর্তমান। এই বাধা ডিঙিয়ে না সামনে এগুলো যায় আর না মনকে মানানো যায়। কেমন আছো তুমি? শরীরের এই অবস্থা কেন? আমি ভালো আছি, বড়মা। তুমি কেমন আছো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি আসলেই এসেছো। কি করব? তোমরা আমাদের পর ভাবতে পারো, দূরে থাকতে পারো, কিন্তু আমি চাইলেও এমনটা পারবো না। আমার মনের এত জোর নেই। আয়েশা বেগমের কণ্ঠে একরাশ অভিমান গুমরে ওঠে। বেলি কাছে এসে বড়মায়ের হাত ধরে বলল, একটু জড়িয়ে ধরি তোমাকে। আর কখনো এভাবে বলবো না। শুধু আজকে একটু জড়িয়ে ধরব। প্লিজ, মানা করো না, মা। আয়েশা বেগম চমকে ওঠেন বেলির সম্বোধনে। আজকে প্রথমবার বেলি তাকে মা বলে ডেকেছে। প্রথমবার এমন লাগছে যেন অটের বউ নিজের অধিকার চাইছে। বেলি জবাবের অপেক্ষা না করেই আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বুকের মধ্যে ছোট্ট পাখির মতো মুখ বুজে কান্না করতে থাকে। কত শত অভিযোগ আর অভিমানের সাক্ষী এই চোখের জল, কত নির্ঘুম রাতের সঙ্গী এই বুক ভাঙা আর্তনাদ। জীবনের ছায়ানে এসে এই স্নেহের প্রাপ্তিটুকু যে বেলির অনেক বেশি দরকার। অন্যদিকে আয়েশা বেগমও চোখের পানিতে সব ক্ষোভ, গ্লানি আর বেদনাকে ভাসিয়ে দিয়ে বেলিকে বুকে জড়িয়ে ধরে রাখেন। এমন লাগছে যেন তার বহুদিনের তৃষ্ণার্ত মমতা আজ স্নেহের সুধায় পরিতৃপ্ত। বেলি আর আয়েশা বেগম দুজনেই একে অপরের স্পর্শে উত্তাল অনুভূতির অবগুণ্ঠন ছড়িয়ে নিখত ভালোবাসার আস্বাদ গ্রহণ করছিল। হাসনা বেগম অশ্রুসিক্ত নয়নে দুজনের বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন। বহুদিন পরের রহমান মঞ্জিলের প্রতিটি কোণায় কোণায় যেন আজ খুশির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইফতারের পরে চায়ের আসরে মোহাইমেন সাহেব যখন ঘোষণা দিলেন যে এখন থেকে তারা সবাই আগের মতো একসাথে থাকবেন, এই বাড়ি ছেড়ে আর কোথাও যাবেন না, রহমান সাহেব কায়মনে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আসিফ আর হাসনার মনে যেন বাজভাঙ্গা আনন্দ। ভাইয়ের এমন সিদ্ধান্তে তারা যেন ঈদের চাঁদ হাতে পেয়েছেন। রহমান সাহেব হামিরকে ইশারা করেন আসিফকে তার পাশে এনে বসাবার জন্য। ছেলেকে হুইলচেয়ারে বসা দেখতে তার কলিজায় যে কত দাগ লাগে এটা বলে বোঝানো যাবে না কাউকে। বড় ছেলে মোহাইমেনের হাত আসিফের হাতে দিয়ে আব্দুর রহমান বললেন, তোমরা দুই ভাই আমারে কথা দাও, আর কোনোদিন কোনো কিছুর জন্য একজন আরেকজনের থেকে দূরে থাকবা না। মোহাইমেন, আমার পরে এই পরিবারের বড় তুমি। কথা দাও আসিফের হাত কোনোদিন তুমি ছাড়বা না। তোমাগো শরীরে আমার যে রক্ত আছে তার মান সবসময় রাখবা। কথা দাও আমারে। মোহাইমেন সাহেব চশমা খুলে চোখ মুছে বললেন, আব্বা, কথা দিচ্ছি আপনাকে। আমার আদর, ভালোবাসায় আসিফের নাম সবার আগে থাকবে। ওকে আমি কখনো নিজের থেকে আলাদা করব না, কোনোদিন না। আসিফ বড় ভাইয়ের হাত ধরে মাথা নিচু করে কান্না করতে থাকেন। নিজের সন্তানের অপরাধের বোঝা তাকে যেন ভাইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেয় না। রহমান সাহেব ছেলের সংকোচ বোঝেন, তাই জোর দিয়ে বললেন, যার জন্য তুমি মাথা নিচু কইরা রাখছো, দেখো সেই তোমার নজরের শান্তি আর বুকের গর্ব হইব। তারে দিয়ে একদিন তুমি সব হারানো খুশি ফিরা পাইবা। আমার কথা মিলায় নিও। প্রস্তরের মতো কঠিন হৃদয়ের জন্মদাতার এমন স্নেহাশিস আশীর্বাদ পেয়ে আসিফ নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আজকে তাই রহমান সাহেবের সামনে বলেই ফেললেন, আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আমি, আমার সন্তান আপনাকে অনেক কষ্ট দিয়েছি। রহমান সাহেব হেসে বলেন, দেখো পাগলা কিকো, মাফ তো তোমরা আমারে করবা। তোমাগো সব ভোগান্তির কারণ আমি। আমার আল্লাহ মহান যে বাইচা থাকতে উনি আমারে সুযোগ দিছেন ভুল শুধরাইবার। তুমি খালি আমারে কথা দাও যে নিজের পায়ে উঠা দাঁড়াইবা। আমার জানাজার সামনের কান্ধি তুমি আর মোহাইমেন দিবা। এইটা আমার ওসিহত মনে করো। মোহাইমেন আর আসিফ বৃদ্ধ পিতার এমন কথা শুনে বয়সের সীমা ভুলে বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরেন। আয়েশা বেগম আঁচলে চোখের জল মুছে হাসনাকে আগলে নেন। শিশির, মোহনা, সামারা সবার চোখে মুখে হাসির ঝিলিক। হামির খুশির এই পূর্ণতা দেখে এক অদ্ভুত পরিতৃপ্তি পান।
কোথাও না কোথাও তার হৃদয়ে আজকে এক অব্যক্ত শান্তি বিরাজ করে রহমান সাহেবের কথা ভেবে। জীবনের শেষ দিনগুলোতে সে তার পরিবারের সান্নিধ্যে ভালোবাসায় দিনপাত করবেন, এটার চাইতে বড় আর কিছু হতে পারে না। এখন আমির নিশ্চিন্ত মনে আবার নিজ জগতে ফিরে যেতে পারবেন। সেখানে নীলিমা ও তার সন্তানের স্মৃতি বুকে নিয়ে শোকের সাথে সমঝোতা করে বাকি জীবন কাটিয়ে দেবেন। আমির আস্তে করে চলে যেতে নেয় সেখানে থেকে, কিন্তু রহমান সাহেব তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে ছেলেকে আঁকড়ে ধরেন। উতলা হয়ে বলেন, তুমি যাইবা না, আমার তোমারে দরকার আমির। এই কাঁপুনি দেওয়া হাত দুইটার তোমারে দরকার। মাঝরাতে আমার বুকের ধরফর করা সামাল দেওয়ার লায়গা তোমারে দরকার। দুনিয়া থেকে চোখ বন্ধের আগে তোমার মুখে আব্বা শোনার জন্য আমার তোমারে দরকার। তোমারে আমি কোনোদিন মাটিতে বসতে দেই নাই, এই বুকের রায়খা পালছি। এখন কবরের মাটিতে আমার বুক না মিশা পর্যন্ত তুমি আমারে রায়খা যাইবা না। এইটা তোমার কাছে আমার দাবি। রহমান সাহেবের চোখ থেকে নোনাজলের স্রোতধারা বইতে থাকে আর তার উত্তাপে ঝলসাতে থাকে আমিরের বক্ষস্থল। কিন্তু নীলিমার অপূর্ণ ভালোবাসা যেন এক সন্তানের পায়ে শেকল হয়ে আটকে থাকে। আমিরের সাধ্য কিসি শেকল ভেঙে সামনে যাওয়ার। অর্ক সারাদিন খুব ব্যস্ত ছিল। দেশে আসার আগে ওর যত দরকারি কাজ ছিল সেগুলো মোটামুটি সব গুছিয়ে এনেছে। ব্যাংক কিছু পেপারস সাবমিট করে একটা ক্লিয়ারেন্স নিতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। এদিকে নামাজের সময় হয়ে গেছে। রাশাদ আজকে গাড়ি নিয়ে গেছে। পায়ে হেঁটে মসজিদে গেলে সময় লাগবে, নামাজ কাজা হয়ে যাবে। অর্ক তাই জলদি করে ট্যাক্সি কল করলো। 10 মিনিটের মধ্যেই ট্যাক্সি চলে আসলো। অর্ক ট্যাক্সিতে বসতে না বসতেই পরিচিত একটা কণ্ঠস্বর বলে উঠল, আরে আপনি অর্ক ভাই না? আপনাকে আমি কত খুঁজেছি, কত চেষ্টা করেছি যোগাযোগ করার, আর আপনি এখানে ছিলেন। অর্ক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওর সামনে ফিরোজকে দেখে। ঠিক এই মুহূর্তে অর্কের মাথায় খুনের একটা রাগ জেগে বসল। ও বরফ শীতল কণ্ঠে বলল, আগে নামাজ পড়ে নেই, তারপর কথা বলবো। ইফতারের আগে মসজিদে বিশেষ তাফসির আর দোয়া আয়োজন করা হলো। অর্ক জীবনের শ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় সেদিন দিল। ইফতার করে মাগরিবের নামাজ শেষে ও ফিরোজকে নিয়ে একটা ক্যাফেতে এসে বসল। সারাটা পথও একটা কোথাও বলেনি, এমনকি ফিরোজের দিকে একবার তাকিয়েও দেখেনি। আর অর্কের চেহারা দেখে ফিরোজের বুঝতে বাকি রইল না যে ও আসলে কি ভাবছে। ওরা দুজন ক্যাফের একদম কর্নারের টেবিলে যেয়ে বসল। আশেপাশে তেমন কেউ নেই। অর্ক ফিরোজের দিকে তাকিয়ে হিসহিসিয়ে বলল, যা বলবে সত্যি বলবে, না হলে কসম করে বলছি তোমাকে মেরে যদি সারা জীবন জেলে পড়ে থাকতে হয় সেটারও আমি পরোয়া করব না। ফিরোজ বোতল খুলে পানি খেল। তারপর কিছুটা সাহস নিয়ে বলল, কি জানতে চান বলুন ভাই, আমি আপনাকে সব বলবো আজ। তুমি এখানে কিভাবে, কবে এসেছো? আমার আসার প্রায় 1.5 বছর হয়ে গেছে ভাই। এখানে একটা পার্ট টাইম জব করি, পাশাপাশি ট্যাক্সি চালাই। তুমি বিদেশে কেন এসেছো? ফিরোজ যেন জোর করে একটা হাসি ফিরে বলল, সে অনেক কথা ভাই। আপনি দেশ থেকে চলে আসার পরে আমার জীবনে ঝড় নেমে আসে। পুলিশের ভয়ে আমি ফেরার হয়ে ঘুরতে থাকি। আমার ছোট বোনটাকে বখাটেরা তুলে নিয়ে যায়। 3 দিন আটকে রেখে ওর সাথে জানোয়ারের মতো আচরণ করে। এতটুকু বলেই ফিরোজ থেমে যায়। আবার এক গ্লাস পানি খেয়ে কোনো মতে বলল, ওরা আমার বোনকে রেল স্টেশনে ফেলে রেখে যায় অচেতন অবস্থায়। হাসপাতালের নেওয়ার 4 দিন পরে রুবা মারা যায়। মা ওর মৃত্যুর শোক নিতে পারেনি। 2 মাস পরে সেও মারা যায়। আব্বা মাস ঘুরতে না ঘুরতে এক কম বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন। যেই বাবার অন্যায় প্রশ্রয়ে আমি যা না করার তাই করেছি, ন্যায় নীতি বলে কিছু মানিনি, সেই বাবাই বিয়ে করে আমাকে নিজের পথের কাঁটা ভাবা শুরু করেন। ওই যে বলেন না, আল্লাহ ছাড় দিন কিন্তু ছেড়ে দেন না, আমার বেলাতেও সেটাই হয়েছে ভাই। মা মরে আমাকে এতিম করে গেছে। আর বাবার নতুন বউ এসে আমাকে বাড়ি ছাড়া করতে 6 মাসও নেয়নি। 2 বছর আগে বিয়ে করেছি, কিন্তু দেশে তেমন কিছু করতে পারছিলাম না। নানবাড়ির জায়গা জমি আর মায়ের গহনা বিক্রি করে বিদেশে চলে আসছি। আমার একটা মেয়ে হয়েছে ভাই, ওর 9 মাস চলছে। মেয়েটার হার্টে ফুটা, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। এখানে দিনরাত কাজ করে সেই টাকা জোগাড় করছি। মেয়েকে এখনো কোলে নিতে পারিনি, কিন্তু সারাক্ষণ এই ভয়ে থাকি দেশ থেকে না জানি কখন কি খবর আসে। আমার বোনটা অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে গেছে ভাই। এখন একটাই চাওয়া, আল্লাহ আমার পাপের শাস্তি যেন আমার মেয়েকে না দেন। অর্ক কি বলবে বুঝতে পারছে না।
একদিকে নিজের পুষে রাখা ক্ষোভ আর ঘৃণা, আর অন্যদিকে ফিরোজের জীবনের করুণ কাহিনী। আল্লাহ যেখানে নিজের হাতেই তার বান্দার গুনাহের শাস্তি দেন, সেখানে আর কারো কিছু করার থাকে না। অনেকক্ষণ চুপ থেকে অর্ক ফিরোজকে সরাসরি প্রশ্ন করল, সেদিন ঠিক কি হয়েছিল ফিরোজ? বেলি আর তুমি? অর্ক কথা শেষ করতে পারে না। ফিরোজ তার আগেই বলে ওঠে, না ভাই, সেদিন এমন কিছু হয়নি। আল্লাহর কসম করে বলছি, বেলির কোনো দোষ নেই। অপবিত্র ভাই, যা করেছি সব আমার ভুল ছিল। আমি বেলিকে পাওয়ার জন্য আপনার সামনে ভুলভাবে সবকিছু তুলে ধরছি। আজকে আমি আপনাকে সব খুলে বলবো। তারপর ফিরোজ সেদিনের ঘটে যাওয়া সবকিছু খুলে বলে অর্ককে। কেন বেলি ওকে মেসেজ করেছিল, কেন ওর সাথে দেখা করতে গিয়েছে, সবকিছু। অর্কের মনে হচ্ছে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেউ যদি ছুরি দিয়ে ওর বুকের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে জখম করত, তাইলেও বোধহয় এত যন্ত্রণা হতো না যতটা এখন হচ্ছে। এত বড় পাপও কিভাবে করল? বেলিকে ওই দিন ও যেভাবে অপমান করেছে, যেভাবে ওর চরিত্র নিয়ে কথা বলেছে, সব যেন ভূমিকম্পের মতো ওর মস্তিষ্কে আলোড়ন তুলতে থাকে। একটা ভুল ধারণার জন্য অর্ক বেলিকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করেছে। অর্ক হাতে থাকা কাচের গ্লাসটা মুঠোয় চেপে ধরে। নিজের প্রতি এতটা ঘৃণা এর আগে কখনো অনুভব করেনি অর্ক। নিজেকে এতটা পাপী কখনো মনে হয়নি। এই হাত দিয়ে ও বেলিকে আঘাত করেছিল, রক্ত জড়িয়েছিল। কি করে পেরেছিল অর্ক এমনটা করতে? ফিরোজ হতভম্ব হয়ে চেয়ে দেখল অর্ক কিভাবে হাতের মুঠোয় ধরা গ্লাসটাকে ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যে ওর চোখের সামনে অর্কের হাত রক্তে লাল হয়ে উঠল। ভাই, এটা আপনি কি করলেন? এত রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি চলেন, হাতে সেলাই লাগবে মনে হচ্ছে। অর্ক হাত থেকে ঝরতে থাকা রক্তের দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। এভাবেই যদি ও নিজের দেহের সবটুকু রক্ত ঝরিয়ে বেলির সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে পারে, তাহলে ও সেটাই করবে। এত বড় ধোঁকা তুমি কিভাবে দিয়েছ, ফিরোজ? একবার ওই মাসুম মেয়েটার জন্য তোমার খারাপ লাগেনি? একবার মনে হয়নি ও তোমাকে ভালোবাসতো? না ভাই, বেলি আমাকে না আপনাকে ভালোবাসে। আমার জন্য ওর শুধু অল্প বয়সের আবেগ ছিল। মন প্রাণ দিয়ে ও শুধু আপনাকে ভালোবাসছে। জানেন ভাই, যতবার আমি ওর কাছে মাফ চাইতে গিয়েছি, আমাকে ও একটা কথাই বারবার বলেছে। অর্কের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওর বেলিফুল শুধু ওকে ভালোবাসে, এটা শোনার জন্য কত নির্ঘুম রাত, দুর্বিষহ দিনও কাটিয়েছে। আর আজকে কাঙ্ক্ষিত সত্য যখন সামনে আসলো, অর্ক চাইলেও নিজের কৃতকর্মের দাগ মুছতে পারবে না। কি বলেছিল বেলি তোমাকে? বলেছে ফিরোজ, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। যদি তুমি সেদিন আমাকে ধোঁকা না দিতে, তাহলে আমি অর্ককে কখনো পেতাম না। তোমার করা ভুলের জন্য আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। অর্ক চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস চেপে বসে থাকে। নিয়তি এতটা কঠিন না হলেও তো পারত। কেন ভুলের পর ভুল ওদের ভালোবাসার সব সুরকে এভাবে বেসুরো করে দিয়েছে? কিভাবে অর্ক নিজেকে ক্ষমা করবে? যেই মেয়ের ভালোবাসার জন্য ও সারা দুনিয়ার বিপক্ষে লড়তে রাজি ছিল, সেই ভালোবাসার যখন সত্যি এসেছে, অর্ক তার মান রাখতে পারেনি। ভাই, আল্লাহ সাক্ষী, আমি আপনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার নাম্বার, ফেসবুক আইডি কোথাও আপনাকে পাইনি। বেলিও আমাকে আপনার নাম্বার দেয়নি। আমার মেয়েটার এত বড় রোগ, আপনি আমাকে মাফ করে দেবেন ভাই। আপনার কাছে আমি হাতজোড় করে মিনতি করছি। আমি চাই না আমার পাপের শাস্তি ওই মাসুম বাচ্চাটা পাক। অর্ক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে পেছনে না তাকিয়ে বলল, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। দোয়ার রইল ওর জীবনে কখনো কোনো ফিরোজ যেন না আসে। সেই রাতে অর্ক এক মুহূর্তের জন্য ঘুমায়নি। একটা পলকের জন্য চোখের পাতা এক করেনি। সিজদায় পড়ে শুধু ক্ষমা প্রার্থনা করেছে, আর এই চেয়েছে যেন বেলি ওকে মাফ করে দেয়। ওর অনুশোচনা দেখে মনে হয় আল্লাহ পাকের ও দয়া হয়েছিল। তাই তো ছোট মুনিয়া বেলির ঘরে বসে ভিডিও কল দেয় অর্ককে। 4 বছর পরে অর্ক ওর বেলিকে দেখতে পায়। বেলি অর্কের জ্যাকেট গায়ে দিয়ে ওদের বিয়ের ছবি বুকে নিয়ে শুয়ে আছে। জেগে থাকলে দেখতো কতটা পিপাসার্ত নয়নে অর্ক ওর দিকে তাকিয়ে আছে। মৃত্যু পথযাত্রী মানুষ যেভাবে জীবনের স্বপ্ন দেখে, অর্ক ঠিক সেভাবেই ওর বেলিফুলকে দেখছিল। রোজার দিন যত যাচ্ছে বেলির শরীরের অবস্থাও ততটাই নাজুক হয়ে পড়ছে। সবচেয়ে বেশি কঠিন হচ্ছে সবার চোখ ফাঁকি দেওয়া। সেদিন তো মোহাইমেন জোর করে ওকে চেক আপ করতে নিয়ে যেতে চেয়েছেন। বেলি মাথা ব্যথার অজুহাত নিয়ে কোনোরকমে এড়িয়ে গেছে। আজকে ফজরের নামাজ পড়ে বেলি অনেকক্ষণ ধরে কুরআন তিলাওয়াত করল।
বুকের মধ্যে কেমন যেন অস্থির লাগছে ওর। এমন মনে হচ্ছে কিছু একটা হবে। কিন্তু কি? দীর্ঘ সময় চোখ বন্ধ করে বেলি কায়মনে প্রার্থনা করল। সবাই যেন ভালো থাকে। অর্ক যেন ওর নতুন জীবনে শুধু সুখের ভাগিদার হয়। কি অদ্ভুত বিষয়! বেলি যখন অর্কের কথা ভেবে দোয়া করছিল ওর এমন লাগছিল যে অর্ক এখানেই আছে, ওর পাশে। বেলি ওর গায়ের ঘ্রাণ অনুভব করছে একবারে সন্নিকটে। মোনাজাত শেষ করে উঠে সামনে তাকাইতে বেলি চমকে গেল। ওর সমস্ত শরীরে যেন অদ্ভুত তরঙ্গ বইছে। নিজের চোখকে বেলি নিজেই বিশ্বাস করতে পারছে না। শুধু টের পাচ্ছে ওর হাত পা অবশ হয়ে আসছে। বুকের ভেতরে যেন প্রলয়ঙ্কারী দামামা বাজছে। অর্ক বেলির সামনে দাঁড়িয়ে আছে, এই স্বপ্ন কি আদৌ বাস্তব হতে পারে? বেলি, আমার বেলিফুল। বেলি চোখ বন্ধ করে ফেলে। কতদিন পরে এই কণ্ঠস্বর ওর শ্রবণেন্দ্রিয়ে যেন ঝংকার তুলছে। এমন লাগছে যেন বহুদিন পরে জীবন তার অস্তিত্বের পয়গাম দিচ্ছে। অর্ক ধীর পায়ে এগিয়ে এসে বেলিকে জড়িয়ে ধরে। এতটা চাপ দিয়ে ধরে যেন বেলি আর ওর শরীরের মাঝে দূরত্বের 1 ইঞ্চি জায়গা অবশিষ্ট না থেকে। একবার বেলিকে বুকে জড়িয়ে ধরে তো আবার ওর চোখে মুখে গালে অজস্র চুমু খেতে থাকে। আমার জান, দেখো আমি চলে এসেছি তোমার কাছে। অর্ক ওর বেলির কাছে চলে এসেছে। অর্ক যখন পাগলের মতো বেলিকে আদর করছিল, বেলি তখন নির্বিকার। ও যেন কল্পনা আর বাস্তবের মাঝে তফাৎ করতে না পেরে অর্কের বুকেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। রমজানের প্রথম থেকে প্রচণ্ড তাপদাহে সবার নাভিশ্বাস হবার জোগাড় হয়েছে। রোজাদার মানুষগুলোর একটাই চাওয়া ছিল যেন একটু বৃষ্টি নামে। স্বর্গীয় শীতলধারায় স্নান করুক ধরনীর প্রতিটি বালুকণা। তাদের চাওয়া অবশেষে কবুল হয়েছে রবের দরবারে। সকাল থেকেই গুমোট হয়ে থাকা আবহাওয়া ঝিরিঝিরি বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যে কোন সময়ে নামবে সেই কাঙ্ক্ষিত বর্ষণধারা। প্রকৃতির সাথে রহমান মঞ্জিলের অভ্যন্তরীণ অবস্থাও যেন অনেকাংশে মিলে গেছে। গত 4টা বছর ধরে এই বাড়ির প্রতিটি দেয়াল ইটের কণা শোকের চাদরে অবগুণ্ঠিত ছিল। সম্পর্কগুলোর মাঝে বিরাজ করছিল বিষাদের তাপদাহ। কিন্তু আজ স্বস্তির পরিতৃপ্তি বিরাজমান পুরো বাড়ি জুড়ে। এখানে বসবাসকারী মানুষগুলো অনেকদিন পরে আবার মন খুলে হাসতে পারছে। বৃষ্টির চপল ধারার মতো সবার মাঝে উচ্ছ্বাসের আনন্দ। এ যেন অভিমানের বুক চিরে মিলনের জয়গান। নতুন স্বপ্নের কেতন উঠছে প্রত্যাশার প্রান্তর জুড়ে। শুধু দুজন মানুষই সব হিসাবের বাইরে। একজন নিজের মতো করে অব্যক্ত অনুভূতির রুদ্ধদ্বার খোলার চেষ্টায় মত্ত, আর অন্যজন বেঁচে থাকার ভার বহন করে পরিশ্রান্ত। তাই তো চেতনার বিলুপ্তিতে বিশ্রামের আয়োজন করে পড়ে আছে। অর্ক আর বেলি একে অপরের সামনে থেকেও যেন নদীর দুই কূলের মতো, যারা একসাথে সম্পর্কের পথ তো পাড়ি দিচ্ছে কিন্তু একে অপরের কাছে আজও অধরায় রয়ে গেছে। মোহনায় মিলনের আশা ওদের কাছে আজও এক দুর্নিবার পিপাসার নাম। সকালে বেলি যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল অর্ককে দেখে, পরিবারের সবার স্বস্তি ফিরে পাওয়ার আনন্দ দিশা হারিয়েছিল উৎকণ্ঠার দুর্বিপাকে। হাসনা আর আসিফ মেয়ের অবস্থা দেখে কি মর্ম যাতনার মধ্য দিয়ে গেছেন সেটা শুধু তারাই জানেন। সন্তানের সুস্থ নিঃশ্বাসে বাবা মায়ের সুখের আশ্বাস মিশে থাকে। অথচ এতদিন পরে এই মেয়ের সুখের পায়রা নিজে থেকে ওর কাছে ফিরে এসেছে, অথচ বেলি নয়নের দ্বার বন্ধ করে অসাড় হয়ে পড়ে আছে। সুখের অপেক্ষায় থেকে বেলি যেন আজ উপেক্ষার ভাষা রপ্ত করে নিয়েছে। মোহাইমেন সাহেব চেক আপ করে দেখলেন ওর প্রেশার খুব লো, সাথে ডিহাইড্রেশন আছে। শারীরিক দুর্বলতা প্রচুর মাত্রায় থাকায় হঠাৎ চোখের সামনে অর্ককে দেখে ও মানসিক ধাক্কা সামলাতে পারেনি। আর তাই এভাবে জ্ঞান হারিয়েছে। বড় ভাইয়ের নির্দেশ মতো হামিদ যে স্যালাইন আর ইঞ্জেকশন সহ বাকি মেডিসিন নিয়ে এসেছেন। স্যালাইন চলছে। বেলিও ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে অচেতন। রহমান সাহেব তো নাতনির জন্য সাদকা আর মসজিদে দেওয়ার ব্যবস্থা করলেন। জীবনে অনেক কিছু দেখেছেন। শেষ বয়সে এসে তার নাতি আর নাতনির জীবনে আর কোনো দুর্দশা দেখার সাহস নেই তার মনে। সবাই যখন উৎকণ্ঠায় অস্থির হয়েছিল, বেলি তখন শান্তির ঘুমে ডুবে আছে। জেগে থাকলে দেখত নিজের পরিবারে এখনো ও উচ্ছিষ্ট হয়ে যায়নি। এখনো ওকে ঘিরে ভালোবাসার গুঞ্জন রয়ে গেছে এই পরিবারের মানুষদের মনে। এত সব কিছুর মধ্যে একজন মানুষ একদম শান্ত, স্থির হয়ে বসে আছে, অথচ তার সবচেয়ে বেশি উতলা হওয়ার কথা ছিল। সবাই অবাক হয়ে ওর এই ধৈর্য দেখছে। এই অর্ককে তারা কেউ চিনতে পারছে না, বুঝতে পারছে না ওর অভ্যন্তরীণ আবেগের বেসামাল অবস্থা। বেলির একটু মাথা ব্যথা, সর্দি জ্বরের কথা শুনে যে ঢাকা থেকে রহমান মঞ্জিলে ফোন দিয়ে হাঙ্গামা লাগিয়ে দিত,
সেই অর্ক অচেতন বেলির মাথার কাছে চুপ করে বসে আছে সে কবে থেকে। না একটা শব্দ উচ্চারণ করছে আর না এক পলকের জন্য চোখ ফেরাচ্ছে বেলির ওপর থেকে। ওকে দেখে মনে হচ্ছে না জানে কত জনমের তৃষ্ণা মেটাচ্ছে ওই চাহনির আড়ালে। আয়শা বেগম আর হাসনা কয়েকবার এসে অর্ককে দেখে গেছেন। লম্বা জার্নির ধকল ওর চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বোঝাই যাচ্ছে কতটা টায়ার্ড ও। বারবার বিশ্রাম নিতে বললেও অর্ক কোনো কর্ণপাত করেনি তাদের কথায়। মাঝে শুধু নামাজের জন্য একটু উঠেছিল। তারপর আবারও বেলির শিয়রের কাছে ঠায় বসে আছে। সবকিছু ভুলে শুধু অপেক্ষা করছে কবে বেলি চোখ মেলে তাকাবে। কবে ওর বেলিফুল ঘুম থেকে জেগে উঠবে নিজের স্নিগ্ধতা নিয়ে, সুরভি ছড়াবে অর্কের বক্ষ জুড়ে। আয়েশা বেগম ছেলের কাঁধে হাত রেখে বললেন, অর্ক, একটু বিশ্রাম নে বাপ আমার। মায়ের কথা শোন। বেলির কাছে আমরা আছি। ও জেগে উঠলেই তোকে ডেকে দেব। তুই যে ঘন্টাখানেক রেস্ট কর। মা, বেলির চেহারা তুমি ভালো করে দেখেছ কবে? অর্ক খুব শান্ত স্বরে প্রশ্ন করল। মানে, কি বলছিস তুই? আয়েশা বেগম ছেলের কথার মানে বুঝতে পারেন না। তোমরা এখানে এসেছো 15 দিনের মতো হয়ে গেছে, তাই না মা? এই দিনে তুমি বেলির দিকে ভালো করে তাকিয়েছ একবার? দেখেছ ওর অবস্থা? এই কথা কেন বলছিস অর্ক? আমি বলছি না, মা। আমি শুধু দেখছি। আমার নিষ্ঠুরতা আর ব্যর্থতার প্রমাণ দেখছি। বেলির মলিন হয়ে যাওয়া মুখে আমি আমার চূড়ান্ত পরাজয় দেখছি, মা। আয়েশা বেগম ছেলের কাঁধে হাত রেখে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে অর্ক। অতীত নিয়ে আর আফসোস করিস না। তুই ফিরে এসেছিস। দেখবি বেলির মুখের জ্যোতিও ফিরে আসবে। এবার আবার নতুন করে সব শুরু কর। তোদের মাঝে এই মান, অভিমান, অভিযোগকে আর জায়গা দিস না। মা হয়ে আমি তোর কাছে অনুরোধ করছি, পুরনো কথা ভেবে নিজেকে আর বেলিকে কষ্টের খাদে নিয়ে ফেলিস না। মা, আমি একটু একা থাকতে চাই বেলির সাথে। প্লিজ, দরজাটা টেনে যাও। আয়েশা বেগম চলে যাওয়ার পরে অর্ক উঠে যেয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। জানালা থেকে বৃষ্টির পানির সাথে ঠান্ডা বাতাস আসছে দেখে অর্ক জানালাও আটকে দিল। স্যালাইন শেষ হয়ে যাওয়ায় সেটা বন্ধ করে বিছানায় বেলির পাশে আধশোয়া হয়ে ওকে বুকে টেনে নিল। বাইরের বাতাসের আওয়াজের চাইতে অর্ক নিজের বুকের ভেতরে থাকা হৃদস্পন্দনের শব্দকে বেশি অনুভব করছিল। ও শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলির দিকে। কত প্রশ্নরা ডানা ঝাপটাচ্ছে অথচ যে জবাব দিতে পারে সেই নিশ্চুপ হয়ে পড়ে আছে। অর্ক বেলির মাথায়, মুখে হাত বুলাতে থাকে। এই স্পর্শে আবেগের সব রূপ ছিল। ভালোবাসা, অভিমান, আক্ষেপ, অনুশোচনা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্ক বেলির কপালে কতবার ঠোঁট ছুঁয়ে দিয়েছে, কতবার ওকে সরি বলেছে, কতবার ওর ভালোবাসার স্পর্শ বেলির অধরে পড়েছে, এইসব কিছুর নীরব সাক্ষী হয়ে থাকলো চিলেকোঠার প্রাণহীন চার দেয়াল। রান্নাঘরে হাসনা কাজ করছিলেন। মুখে হাসি থাকলেও তার চোখের তারায় এক অদ্ভুত শূন্যতা। অর্ককে ফিরে আসতে দেখে হাসনার বুক থেকে আজকে এক পাষাণ পাথর যেন নেমে গেল। কত নামাজের পরে এই ছেলের ফিরে আসার প্রার্থনা করেছেন সেটার হিসাব তার নিজের কাছেও নেই। আজ অর্ককে সামনে দেখে হাসনা মন থেকে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে, তার মায়ের বুক আলো করে থাকবে, এর চাইতে বড় আর কি হতে পারে। হাসনা জানেন অর্ক অনেক দূর এগিয়ে গেছে ওর জীবনে। সেদিন বেলির মোবাইলে অর্ক আর এলিসার ঘনিষ্ঠ ছবি দেখে তার একটা মোহের দাফন হয়েছে সত্যি, কিন্তু মন থেকে এই দোয়াও করেছেন এবার সুখেরা স্থায়ী বাসিন্দা হোক অর্কের জীবনে। বেলির ভাগের কষ্ট না হয় একাই বয়ে নিয়ে চলবে বাকিটা জীবন। অর্কের সুখের দায় না হয় এভাবেই তারা বেলির বাবা মা হিসেবে শোধ দেবেন। হাসনা, তুই কি করছিস? দেখ হাঁড়ি থেকে গরম দুধ পড়ে কি অবস্থা হয়েছে। হাসনা যেন চিন্তার ঘোর থেকে বাস্তবে ফিরে আসলেন। তাড়াতাড়ি করে চুলা বন্ধ করে দিলেন। কিছু না, বুবু, এমনি একটা কথা ভাবছিলাম। আমি জানি তুই কি ভাবছিস। বেলিকে নিয়ে চিন্তা করিস না হাসনা। ওকে ভালো রাখার মানুষ চলে এসেছে। এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। হাসনা ম্লান হেসে বলেন, না, বুবু। বেলির বোঝা অর্কের কাঁধে আর চাপিয়ে দিও না। এই ছেলে অনেক কষ্ট করেছে, অনেক ঝড় সামাল দিয়েছে একা। এবার ওকে নিজের জীবনে একটু স্থির হতে দাও। এমন কথা শুনে আয়েশা বেগম ভয় পেয়ে যান। হাসনার কণ্ঠের হতাশা যেন নতুন স্বরের আভাস দিচ্ছে। তুই কি বলছিস এসব? এতদিন পরে সবকিছু স্বাভাবিক হওয়ার পথে এখন কেন তুই এসব বলছিস? তুই কি চাস না অর্ক বেলিকে নিয়ে সুখী হোক? আল্লাহ সাক্ষী আছেন, বুবু। এর চাইতে বড় আর কোনো চাওয়া নেই আমার।
কিন্তু অনেকদিন পর এই পরিবার হারানোর সুখের সন্ধান পেয়েছে। আমি চাই না বেলির জন্য অর্কের জীবনে দুর্দশা আসুক। পেটে ধরিনি সত্যি, কিন্তু নিজের সন্তানের চেয়ে ওকে কোনোদিন কম ভালোবাসিনি। তাই আমি মন থেকে চাই অর্ক সুখী হোক। বেলির সাথে এটা আর সম্ভব না হলে ওকে ছাড়াই হোক। আমার এক সন্তান ভালো আছে, এই শান্তি নিয়ে আমি হতভাগা আরেক সন্তানকে সামলে নেব। হাসনা কান্না লুকাবার জন্য তাড়াতাড়ি বের হয়ে যান রান্নাঘর থেকে। বুবুর খুশির দিনে হাসনা তাকে নিজের হতাশার কথা জানতে দিতে চান না। কিন্তু একবার ফিরে তাকালে দেখতে পেতেন আয়শার অনুতপ্ত চোখের অশ্রুকে ছাপিয়ে বেলির বড় মায়ের মুখের দৃঢ়তা। বেলির জেগে ওঠার অপেক্ষা দীর্ঘ হলেও অর্কের একটু অধৈর্য লাগছে না। ক্লান্ত শরীরে ক্লান্তিহীনভাবে ও তাকিয়ে থাকে প্রিয়তমা স্ত্রীর দিকে। ওকে ছুঁয়ে দিচ্ছে নিজের মতো করে। এই স্পর্শের মাঝে যে কত পবিত্রতা আছে অর্ক আজ তা অনুভব করছে। এমন তো না যে বেলির কাছাকাছি ও আগে আসেনি। কিন্তু তখন অর্ক শুধু নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চাইত। বেলিকে উপলব্ধি করাতে চাইত নিজের অবরুদ্ধ অনুভূতির একখান। কিন্তু মনের মাঝে এই জড়তা সব সময় কাজ করত যে ভালোবাসায় দাবি করা অর্কের অধিকার যেন বেলির আত্মার বোঝা হয়ে না দাঁড়ায়। কিন্তু আজ অর্ক সত্যিটা জানে। ওর প্রেমের প্রদীপ যে বেলির মনেও দ্যুতি ছড়াচ্ছে, দেরিতে হলেও অর্ক তা জানতে পেরেছে। আর তাই এই প্রথম দ্বিধাহীন হয়ে বেলির এতটা কাছে আসতে পেরেছে। অর্ক চায় বেলি চোখ খুলে প্রথমে ওদের মাঝের দূরত্বের অবসান দেখুক, নিজেকে স্ত্রী রূপে অর্কের বাহুডোরে খুঁজে পাক। বেলি ধীরে ধীরে চোখ খোলে। পুরো শরীর যেন ওর অবসন্নতার কাছে পরাস্ত হয়ে গেছে। এমন লাগছে যেন শক্ত এক বাহুবন্ধন ওকে আশ্বাস দিচ্ছে, এই বলে যে ভয় নেই, বেলিকে সে হারিয়ে যেতে দেবে না। বেলি মনের সবটুকু জোর দিয়ে নিজেকে আবার ঘুমের অতলে ডুবে যাওয়া থেকে আটকাল। একটু ভালো করে তাকাতেই দেখল কাঙ্ক্ষিত চোখজোড়া ওর মুখের ওপর স্থির হয়ে আছে। অর্কের চেহারা বেলির ঝাপসা চোখের সামনে স্পষ্ট হতে থাকে। কতদিন পরে এভাবে অর্ককে দেখছে বেলি। একদম বাস্তব, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। ইদানিং বেলি অর্ককে অনেক স্বপ্নে দেখে, তবে আজকের স্বপ্নটা আসলেই সুন্দর। ঠিক বেলির প্রত্যাশা মাফিক। বেশিরভাগ সময় তো ও কাছে গেলেই অর্ক কুয়াশা জড়ানো অস্পষ্টতায় মিলিয়ে যায়। কিন্তু আজ অন্যরকম। এই যে বেলি এতটা সময় ওর দিকে তাকিয়ে আছে, কই সে তো মিলিয়ে যাচ্ছে না। ওই তো বেলি অর্কের এলোমেলো চুলগুলো উড়তে দেখছে। ওর চোখের ভেতরে জমে থাকা অশ্রুর সাথে রক্তিম রেখাও দেখা যাচ্ছে। এই যে অর্ক অপলক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে আছে। আজ আর পলকের অবগুণ্ঠনের স্বপ্নের খেয়াল দিশা হারাচ্ছে না। বেলি অবস্থা থেকে ওঠার চেষ্টাও করে না। যদি ওর ন্যূনতম নড়াচড়ায় এই স্বপ্ন ভেঙে যায়, অর্ক যদি মিলিয়ে যায় ওর সামনে থেকে, নিজের অজান্তেই অর্কের বুকের মাঝে মাথা রেখে অম্লান হাসে। আদুরে কণ্ঠে বলে, মাস্টার মশাই, আজকে যে তুমি আমার সামনে থেকে হারিয়ে যাচ্ছ না, কি হলো? এমনিতে তো তুমি আসবে না আমার কাছে। এত কাছে তো কখনোই না। দেখো, আমি আজ স্বপ্নের মাঝেও তোমার বুকের ধপ ধপ করার শব্দ শুনতে পাচ্ছি। বেলি অর্কের বুকের মাঝে আহ্লাদি হয়ে নিজের মুখ ঘষে ওর গায়ের গন্ধ নিঃশ্বাসের মাঝে টেনে নেয়। স্বপ্ন হয়ে না হয় থেকে যাও, অর্ক। বিশ্বাস করো, এই স্বপ্নের মতো সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনো আসেনি। এমন একটা স্বপ্নের জন্য আমি আজীবন চোখ বন্ধ রাখতে পারি। অর্ক, প্লিজ যেও না। দেখো, আমি একটুও বিরক্ত করব না। শুধু চুপ করে তোমাকে দেখব। জানো, আমার নিজেকে আর জীবিত মনে হয় না। তোমার বুকে মাথা রেখে না হয় মরে যাব। অর্কের মনে হচ্ছিল বেলির মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ ধারালো ছোড়ার মতো ওর বুকের ভেতর ফালাফালা করে দিচ্ছে। কি বেলিকে অর্ক রেখে গিয়েছিল আর দেশে ফিরে কোন বেলিকে ফিরে পেল? ওকে চোখের সামনে দেখেও বেলি বিশ্বাস করতে পারছে না, বরং এটা ওর কাছে অবাস্তব মনে হচ্ছে। এই 4 বছরে কি অর্ক এতটাই দূরে নিয়ে গেছে নিজেকে যে এখন ওর মূর্তমান উপস্থিত বেলির কাছে অলিক কল্পনা। বেলি, আমি তোমার স্বপ্ন না। ছুঁয়ে দেখো আমাকে। অনুভব করো আমার উষ্ণতাকে। এই যে দেখো আমি তোমার কত কাছে। আমাকে স্পর্শ করে বুঝতে দাও নিজেকে যে অর্ক শুধু তোমার হয়ে, তোমার জন্যই বেঁচে আছে। টাচ মি বেলি, ফিল মি। না, আমি হাত বাড়িয়ে ছুঁতে গেলেই তুমি মিলিয়ে যাবে। আমার কাছে তুমি এভাবেই দিবার স্বপ্ন হয়ে থাকো। প্লিজ, আমি হারিয়ে যাওয়ার আগে তুমি আর মিলিয়ে যেও না। বেলির কাতর কণ্ঠের আকুতি শুনে অর্ক হুহু করে কান্না করে ওঠে। কি থেকে কি হয়ে গেল? কেন অর্ক বেলিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল? কি দিয়ে ও এই ভুলের প্রায়শ্চিত্ত করবে?
বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে অর্ক ওর ঠোঁটে চুমু খায় একবার, দুইবার, বারংবার। মৃদুস্বরে বলে, আমাকে মাফ করে দাও, বেলি। আমি কি করে ফেললাম তোমার সাথে? কি থেকে কি বানিয়ে দিলাম তোমাকে? আমাকে মাফ করে দাও, জান। তোমার অর্ককে তুমি যত খুশি শাস্তি দাও তবু হারিয়ে যাওয়ার কথা বলো না। আমি বাঁচব না তোমাকে ছাড়া, বেলি। তোমাকে ছাড়া বেঁচে থাকার সাহস নেই আমার কাছে। বিশ্বাস করো তোমার অর্ক অনেক ভীতু। তোমাকে হারাবার ভয় আমাকে বাঁচতে দেবে না। বেলি অবাক হয়ে অর্কের কথা শুনতে থাকে। আজ ও কিভাবে অর্কের স্পর্শ, নিঃশ্বাসের উত্তাপকে টের পাচ্ছে। কই স্বপ্নে তো অর্ক কখনো এত কাছে আসে না বেলির। তাহলে আজ কি হলো? অর্কের চোখের পানি বেলির চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে। আর ঠিক ওই মুহূর্তে বেলির বোধগম্যতায় অর্কের এই নৈকট্য তার মানে খুঁজে পায়। তার মানে বেলি স্বপ্ন দেখছে না। অর্ক সত্যি এসেছে, ওকে এত গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরেছে। এও কি সম্ভব? বেলি লাফ দিয়ে উঠে বসতে চায়। এতগুলো বছর পরে অর্কের সাথে নিজেকে এত ঘনিষ্ঠ অবস্থায় পেয়ে ওর বুকের ভেতরে কি হচ্ছে তা শুধু বেলি নিজেই জানে, কিন্তু অর্ককে জানতে দিতে চায় না। কোনোভাবেই না। অর্ক বেলিকে নিজের বুকে টেনে নেয়। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, প্লিজ বেলি, আর দূরে যেও না। মিশে থাকো আমার সাথে। আমি আর এক মুহূর্ত তোমার থেকে আলাদা থাকতে পারবো না। আর পারবো না নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখতে। বেলি একদম স্থির হয়ে থাকে অর্কের বুকের মাঝে। একটুও নড়াচড়া করে না, যেন প্রাণহীন একটা পুতুলও। অর্ক বেলিকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলেও বেলি হাত বাড়িয়ে দেয় না ওর দিকে। অর্ক বেলির হাত টেনে নিজের কোমরে রাখে। ওর নিষ্পৃশ্যতা অর্কের বুকে অদ্ভুত ভয়ের সৃষ্টি করছে। অর্ক বেলির কপালে, গালে চুমু খেয়ে বলে, তুমি কথা বলছো না কেন? আমি সত্যি এসেছি, বেলি। সব ফেলে তোমার কাছে চলে এসেছি। তাকিয়ে দেখো, তোমার অর্ক তোমার কত কাছে আছে। আমাকে ছাড়ো, অর্ক। তোমার মতো মানুষের আমার মতো নোংরা মেয়ের এত কাছে আসা মানায় না। অর্কের মনে হলো কেউ ওর বুকে গরম লোহা ঢুকিয়ে দিলেও এত যন্ত্রণা হতো না যতটা এই কথা শুনে হচ্ছে। নিজের উচ্চারিত শব্দের বান আজ যেন বেলির মুখ থেকে বিষাক্ত তীর হয়ে অর্ককে আঘাত করছে। ওর মনে হচ্ছে এর চাইতে মরে যাওয়া ভালো ছিল। অর্ক বেলির দুই গালে হাত বুলিয়ে আদর করে, ঠিক যেন কোনো পুষ্পের নরম পাপড়িকেও ছুঁয়ে দিচ্ছে। আমার চোখের দিকে তাকাও বেলি। বলো তুমি কি দেখছো আমার দৃষ্টিতে? বেলি অর্কের হাতটা আস্তে করে সরিয়ে দিয়ে বলল, আমি তোমার দৃষ্টিতে নিজের জন্য সর্বোচ্চ ঘৃণা দেখে ফেলেছি, অর্ক। গত 4 বছরে আমার জন্য এই দৃষ্টির অবহেলাও টের পেয়েছি চরমভাবে। নতুন করে আর কিছু দেখার যে সাহস পায় না এখন। বেলি বিছানা থেকে নামতে নিলে অর্ক আবারও ওকে বাধা দেয়। মাথা নেড়ে নিষেধ করে। বেলি দেখে অর্কের চোখ থেকে পানি পড়ছে ফোঁটায় ফোঁটায়। ওর খুব মন চাইছে সেই অশুকনাগুলো মুছে দিতে। কিন্তু বেলি কি ওকে স্পর্শ করার অধিকার রাখে? অনেক দ্বিধা দ্বন্দ্বের পরে বেলি মনের কথাই শুনল। খুব যত্ন করে অর্কের চোখের পানি মুছে দিল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না অর্ক? প্লিজ, তুমি কান্না করো না। আজ থেকে তোমার ভাগের কান্না আমার আর আমার সব হাসি তোমার। প্রমিজ, তুমি আমার জন্য আর কষ্ট পেও না। জানো, আমি নিজেকে এত লাকি মনে করি না। একসময় ভাবতাম আমার সব লাগবে। তোমার আদর, ভালোবাসা, শাসন, রাগ, জেদ, এমনকি তোমার অভিমানের সবটুকু ভাগও শুধু আমার থাকবে। কি পাগল ছিলাম বলতো? ভুলিয়ে গিয়েছিলাম আমি শুধু তোমাকে চেয়েছি, কিন্তু এই চাওয়ার যোগ্যতা আমার আছে কি না সেটা ভেবে দেখিনি। বেলির খুব অসুস্থ লাগছিল। ও জোর করে অর্কের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। একটু থেমে আবার বলল, তুমি এসেছো আমি অনেক খুশি হয়েছি, অর্ক। বিশ্বাস করো তোমাকে এই পরিবারের অনেক দরকার। দাদা যান, বড় মা তোমাকে ছাড়া একদম ভালো ছিল না। আর তুমি, তোমার কি আমাকে দরকার ছিল না? তুমি কি ভালো ছিলে আমাকে ছাড়া? তোমার দিন রাত্রির কষ্টের হিসাব কেন আড়াল করছো? বেলি হেসে ফেলল অর্কের কথা শুনে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেলি ফুল শুভ্র রঙের প্রতীক। কিন্তু আমি রহমান মঞ্জিলের জন্য শুধু একটা দাগ হয়ে রয়ে গেলাম। তোমাদের সবার জন্য আমি লজ্জা আর কলঙ্ক বয়ে আনা ছাড়া আর তো কিছু করতে পারিনি। কিন্তু সময় এসেছে এই দাগ মুছে ফেলার। সময় এসেছে সবার জীবনে শান্তি আর স্বস্তি ফিরিয়ে আনার। উদ্ধৃতি চিহ্ন। বেলি অর্কের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা সরিয়ে নিল। তারপর বলল, তুমি তোমার জীবনে নতুন সুখের দেখা পেয়েছ, অর্ক। তাহলে কেন এই দাগের জন্য নিজেকে কষ্ট দেওয়া? তোমার জীবনে বেলির গ্রহণ কেটে সুখের ফাল্গুন ফিরে এসেছে।
সম্ভাবনারা আমন্ত্রণ করছে নতুন করে সব শুরু করার। আমার নাম মুছে ফেলে এমন কাউকে সুযোগ দেওয়ার যে তোমাকে কারো কাছে মাথা হেট করতে দেবে না। অর্ক, তুমি অনেক ভালো, অনেক বেশি ভালো। আমার সৌভাগ্য ছিল যে তোমাকে পেয়েছিলাম জীবনসঙ্গী হিসেবে, কিন্তু যোগ্যতা ছিল না তোমাকে ধরে রাখবার। তোমার ভালোবাসা আমার জন্য আশীর্বাদ ছিল, কিন্তু আমি বেলি অভিশাপকে বেছে নিয়েছি আমার জীবনে। তুমি এই অনুভূতির এই অভিশপ্ত ঘোর থেকে মুক্ত হয়ে যাও, অর্ক। পেছনে ফিরে আর তাকিও না। রহমান মঞ্জিল, এই পরিবার, তোমাদের সবার জীবন থেকে বেলি হারিয়ে যাবে। দেখে নিও, এখন থেকে সব ঠিক হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ ধরে অর্ক নিশ্চুপ হয়ে বেলির কথা শুনছিল। ওর বিশ্বাস হচ্ছিল না এটা সেই বেলি যার দুঃস্বপ্নার কাছে সব নিয়ম মাথা নত করত, যার বেপরোয়া কথা বুকের মাঝে তুফান আর তুষের আগুনের মতো জ্বালা সৃষ্টি করত। এই বেলিকে তো অর্ক চিনতে পারছেই না। বেলি তো এত গুছিয়ে কথা বলতেই পারে না। ওর কথায় শব্দের চেয়ে তো বেশি অস্থিরতা থাকত। তাহলে এ কোন বেলি আজ ওর সামনে? হঠাৎ বাজ পড়ার প্রচণ্ড শব্দ আসে, কিন্তু আজকে বেলি ভয় না। চমকে উঠে অর্ককে খামচে ধরে না, বরং অর্ক নিজে থেকে বেলিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পারে না। বেলি বিছানা থেকে পা নামিয়ে মাটিতে রাখে। এক পাশে পড়ে থাকা ওর ওড়না তুলে নিয়ে গায়ে জড়িয়ে বলল, এই 4 বছরে আমি অনেক কিছু শিখেছি। জানতে চাও কি? অর্ক বেলির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, কি শিখেছ? বেলি উঠে গিয়ে জানালা খুলে দেয়। চোখ বন্ধ করে, বুক ভরে টেনে নেয় বিশুদ্ধ বাতাস। তারপরে মলিন একটা হাসি দিয়ে বলল, ঘুটঘুটে অন্ধকারে ঘন্টার পর ঘন্টা একা থাকতে শিখেছি। ঝড়ের দিনে একলা বসে কানে হাত না দিয়ে বিদ্যুৎ ঝলকানো দেখা শিখেছি। দিনের পর দিন, মাসের পর মাস কোন কিছুর জন্য অভিযোগ না করা শিখেছি। দাদাজান কত রাগ করত আমার অহেতুক হাসির অভ্যাসের জন্য, একটুতেই কান্নাকাটি করে হুলস্থুল বাঁধানোর জন্য। সেই আমি কান্না চেপে হাসিকে দাফন করা শিখেছি। আপনজনদের চোখের অবহেলা দেখেও অভিমান না করা শিখেছি। বেঁচে থাকার উষ্ণতাকে ভুলে মৃত্যুর শীতলতাকে ভালোবাসতে শিখেছি। অর্ক এসে ঠিক বেলির মুখোমুখি দাঁড়ায়। ওর চোখ মুখে ফুটে ওঠে এক অদ্ভুত কাঠিন্য। বেলির অভিযোগ, ওর রাগ, ক্ষোভ, শাস্তি সব মঞ্জুর। অর্ক হাসি মুখে সব মেনে নেবে। কিন্তু এই মৃত্যুর আকাঙ্ক্ষা কেন বেলির মাঝে ঘর করবে? এই অনুমতি বেলিকে কে দিয়েছে? জানো অর্ক, তুমিও না অনেক কিছু শিখেছ। কি শিখেছি? অর্কের কণ্ঠে এবার গাম্ভীর্যের আভাস। কিন্তু বেলি সেটা আমলে না নিয়েই বলল, তুমি ভালোবাসাকে ভুলে থাকা শিখেছ, অভিমানকে অবজ্ঞা করতে শিখেছ, নৈকট্যের তাড়নাকে পেছনে ফেলে দূরত্বকে আগলে রাখা শিখেছ, অভিযোগ না করেও ভয়ানক শাস্তি দেওয়া শিখেছ। বেলি একটু থেমে অর্কের গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল, বেলিকে ভুলে এলিশাকে আপন করা শিখেছ। হতভম্ব অর্ককে কিছু বলার সুযোগ না দিয়ে বেলি ঝুম বৃষ্টির মধ্যেই চিলেকোঠা থেকে বের হয়ে গেল। ইফতারির জন্য পরিবারের সবাই একসাথে বসেছে আজ। 4 বছর পরে আয়েশা বেগম নিজের হাতে ছেলের জন্য ইফতার বানিয়েছেন। মোহনা আর হাসনা হেল্প করতে চাইলেও উনি মান করে দিয়েছেন। অর্ক যাওয়ার পরে এই বাসায় যে তারও ইফতার করা হয়নি। আসিফ, হাসনা অনেক করে বললেও কেন যেন আয়েশা বেগম ছেলেকে ছাড়া রহমান মঞ্জিলে কোনো উৎসব পালন করতে পারেননি। বরং শ্বশুরকে ঢাকায় নিয়ে গেছেন কয়েকবার। এসব নিয়ে হাসনা আর আসিফ কখনো মুখ ফুটে প্রতিবাদ করেননি। তারা শুধু সবার মর্জি দেখে গেছেন নীরবে। এই যে পরিবারের প্রতি নিজের দায়িত্ব পালনের অপারগতা, এটা আয়েশা বেগমের মনে অনেক সংকোচের সৃষ্টি করেছে সত্যি। কিন্তু চেয়েও নিজের দ্বিধার ঊর্ধ্বে যে তিনি বড় ভাবি, বড় মা হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। আজ সুযোগ এসেছে সব দ্বিধাকে জলাঞ্জলি দিয়ে সম্পর্ককে আগলে নেওয়ার, সবাইকে নিয়ে নতুন করে সব শুরু করার। এই অনাকাঙ্ক্ষিত দূরত্বকে মেটাতে উনি কোনো কমতি রাখতে চান না। মোহনা আর সামারা মাটিতে বড় করে শতরঞ্জি বিছিয়ে সব খাবারের আইটেম সাজিয়ে রাখল। দুপুরবেলা বেলির ঘর থেকে বের হয়ে অর্ক আসিফের ঘরে গিয়েছিল। সেখানে তাদের মাঝে কি কথা হয়েছে কেউ জানে না। তারপরে অর্ক নামাজ পড়ে অনেকক্ষণ নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছিল। আয়েশা বেগম ছেলের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মোহাইমেন নিষেধ করেছেন তাকে। এতদিন পরে সবকিছু হুট করে স্বাভাবিক হয়ে যাবে না। অর্কের সময় দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, বেলির সাথে ওর সম্পর্কের সমীকরণ মেলাবার জন্য। ছেলের জন্য দুশ্চিন্তা হলেও আয়েশার স্বামীর কথা অমান্য করলেন না। কিছুক্ষণ আগে অর্ক এসে সবার সাথে বসেছে। ওর মুখ দেখে বোঝার উপায় নেই আসলে কি ভাবছে।
তবে আয়শা আর মোহাইমেন ছেলের চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা দেখলেন। এমন লাগছে যেন অর্ক কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের জন্য এসে অর্কের চোখ প্রথমে বেলিকে খুঁজছিল। ওকে না পেয়ে অর্ক বলল,